আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাবির ক্যাবরেরা তিনি এই মুহূর্তে স্পেনে অবস্থান করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রধান কোচ তিনি এখন ছুটি কাটাবে কেন, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা মেনেও নেবে কেন? দেখেন, হাবির ক্যাবরেরাকে নিয়ে কিন্তু অনেক ধরনের সমালোচনা আছে। তিনি ফাহিমুদুলকে বাদ দিয়েছেন, তিনি আলামিনকে বাদ দিয়েছেন, এবং ঘরোয়া লিগের যারা পারফর্ম করে সারা বছর তাদেরকে বাদ দিয়ে কিছু হাতে গোনা প্লেয়ারদেরকে সবসময় তিনি প্রায়োরিটি দিয়ে থাকেন, এবং স্কোয়াডে কিন্তু তারাই থাকেন। কিন্তু এই মুহূর্তে কোচ হাবির ক্যাবরেরার থাকার কথা ছিল বাংলাদেশে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং হাবির ক্যাবরেরা মিলে একটা সুন্দর প্ল্যানিং করা এবং ছোটখাটো একটা ক্যাম্প অনুশীলন করতে পারতো, অথবা ঘরোয়া লিগের যে ম্যাচগুলো হচ্ছে সেই ম্যাচগুলো তিনি চাইলে দেখতে পারতেন এবং সেখান থেকে ভালো পারফর্মার তিনি খুঁজে বের করতে পারতেন, এবং আগামী 10 জন ঘরের মাঠে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচকে সামনে রেখে তিনি প্লেয়ার সিলেকশন করতে পারতেন বা ভালো কিছু প্লেয়ার তিনি বাছাই করতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে এই মুহূর্তে তিনি ছুটি কাটাতে স্পেনে আছেন, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা খুব সুন্দরভাবে মেনেও নিয়েছেন। এবং মাঝখানে তিনি ফেডারেশন কাপের ফাইনাল উপলক্ষে তিনি বাংলাদেশে এসেছিলেন, ময়মনসিংহে গিয়েছেন, গিয়ে তিনি ম্যাচটা দেখেছেন, এরপরে তিনি আবার ছুটিতে চলে গেছেন। কিন্তু তার এখন বাংলাদেশে অবস্থান করার কথা ছিল, এবং বাংলাদেশ দল নিয়ে একটা পরিকল্পনা করার কথা কিন্তু তার ছিল, কারণ আমরা ইন্ডিয়ার বিপক্ষে খুব একটা ভালো করতে পারেনি শুধুমাত্র ফিনিশিং এর অভাবে, এবং একজন ভালো মানের ফিনিশার খোঁজা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাংলাদেশের প্রধান কোচ হাবির ক্যাবরেরার কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং যে ফিনিশিং নিয়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু তারই করতে হবে, এখানে কিন্তু অন্য কেউ এসে করে দিবে না। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমনভাবে কাজগুলো করে বা তাকে এমনভাবে স্বাধীনতা দিয়েছেন যে তিনি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের পরে তিনি ছুটি কাটাতে স্পেনে গিয়েছেন, এর মাঝখানে তিনি একবার এসেছিলেন, তিনি আবার ছুটিতে গিয়েছেন। এই যে হাবির ক্যাবরেরা, আমরা একটা বাংলা ভাষায় একটা প্রবাদ শুনি না যে কারেন্ট যায় না মাঝে মধ্যে আসে, তো হাবির ক্যাবরেরার অবস্থা হচ্ছে এরকম। তিনি ছুটিতে যান না, তিনি মাঝে মধ্যে বাংলাদেশে আসেন, এবং তাকে প্রতি মাসে $15,000 থেকে $20,000 বেতন দেওয়া হয়। এত বেতন দেওয়া, তার এত ভাতা এবং আরো আনুষঙ্গিক অনেক খরচ কিন্তু তার পিছনে করা হয়, কিন্তু তার থেকে আউটফিট বাংলাদেশ ফুটবল দল কি পাচ্ছে? হামজা চৌধুরী, সামিদ সোম, কিবা মিসেল তারা হয়তো আগামী 10 জন সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে খেলবেন। এত বড় মাপের প্লেয়ারদেরকে হাবির ক্যাবরেরা আদৌ তিনি সামলাতে পারবে কিনা এটা কিন্তু আমরা জানি না, কারণ এর আগে হাবির ক্যাবরেরার কোনো ধরনের জাতীয় দলের কোচিং করানোর কোনো অ্যাবিলিটি নেই। তিনি ইন্ডিয়ান থার্ড টায়ার একটা দলের প্রধান কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, এরপরে তিনি স্পেনের একটা ভালো মানের একটা দলের তিনি ইউএস দলের কোচ ছিলেন। এই পর্যন্তই তার হচ্ছে এক্সপিরিয়েন্স। তারপরে তিনি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নেওয়ার পরে তিনি 30টার মতো ম্যাচ খেলেছেন, সেখানে 8টার মতো জয়লাভ করেছেন এবং বাকি 8টা তিনি ড্র করেছেন, এবং আর যে বাকি ম্যাচ আছে সেগুলো তিনি হেরেছেন। হারার লিস্টে যদি আপনি দেখেন তাহলে সেখানে শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, আরও যে দলগুলো আসলে বাংলাদেশের চাইতেও অনেক অনেক নিচে পড়ে আছে তাদের সাথেও কিন্তু হারের একটা রেকর্ড আছে, এবং তাকে এত উচ্চ বেতনে রেখে দিয়েছে, এবং সেখান থেকে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কতটুকু লাভ আছে এটা কিন্তু আমার একটুও জানা নাই। আমরা জানি যে কোচ হাবির ক্যাবরেরাকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা একটা বিতর্কিত নিয়োগ ছিল, কারণ সেখানে কমিশন বাণিজ্যের একটা কথা কিন্তু সবসময় শোনা যায়। কিন্তু এই যে নতুন কমিটি আসলো, তাবিতাওয়াল আসলো, এবং তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন, এরপরে বাংলাদেশ ফুটবলের চেহারাটা কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছেন। কিন্তু আগের কমিটির সিলেকশন করা একটা কোচকে এখন পর্যন্ত ধরে রেখেছে, এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাচকে সামনে রেখে তার উপর দলটা ছেড়ে দিয়েছেন। যেখানে ইন্ডিয়ার বিপক্ষে আমরা ইজিলি জয়লাভ করতে পারতাম, তার ভুলের কারণে কিন্তু আমরা সেখান থেকে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারিনি, এবং বাংলাদেশ সেখানে ড্র করেছেন। এবং এটা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুবই খুশি যে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে আমরা ড্র করে 1 পয়েন্ট নিয়ে আসতে পেরেছি। কিন্তু সেই ম্যাচে কিন্তু পরিষ্কারভাবে বাংলাদেশ খুব সুন্দরভাবে ডমিনেট করেছে, সেখানে ডিফেন্স বলেন বা মিডফিল্ড বলেন, কিন্তু একজন ফিনিশারের অভাবে কিন্তু বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করতে পারেনি। এবং সাইড ব্রেঞ্চে কিন্তু একজন ভালো মানের ফিনিশার বসেছিলেন, তাকে নামানো হয়নি, এবং একই সাথে বসুন্ধরা কিংসের যে লর্ড প্লেয়ারগুলো আছে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, এবং যার ফলাফলস্বরূপ বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা ড্র করেছে। বাট সেখান থেকে চাইলে কিন্তু আমরা জয়লাভ করতে পারতাম, এবং 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমরা পেতে পারতাম। হয়তো বাংলাদেশ 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের মূল পর্বে হয়তো কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা তো সময় বলে দেবে, কিন্তু রাইট নাও বাংলাদেশ দল যে শেপে রয়েছে, যেভাবে বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে আলোচনা করছে, মাতামাতি করছে, সো এরকম একটা অবস্থায় বাংলাদেশের প্রধান কোচ তার আরো বেশি উৎফুল্ল থাকার কথা এবং ঘরোয়া লিগের ম্যাচগুলো দেখার কথা, কিন্তু সেটা তিনি না করে তিনি স্পেনে ছুটি কাটাচ্ছেন, এবং দলের সাথে তিনি হয়তো আগামী জুন মাসে যোগ দিবেন। একদম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের 10 দিন আগে তিনি যোগ দিবেন, এবং তারপরে তিনি ক্যাম্প করবেন। ভাই, এই ধরনের পরিকল্পনা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে থাকে বা এরকম করে, তাহলে কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে আমরা খুব একটা ভালো করতে পারবো না, যেখানে আমরা
চাচ্ছি ম্যাচটা জিতবো এবং ভালো একটা রেজাল্ট বের করবো, সেখান থেকে যে ধরনের পরিকল্পনার কথা ছিল সেই ধরনের পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। সো আমি জানি না যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই হাবিয়ার ক্যাবরেরার মতো একজন কোচকে কতদিন পর্যন্ত ক্যারি করবে, কতদিন পর্যন্ত তিনি বাংলাদেশ দলকে আসলে কোচিং করাবেন, সেটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। আমরা সবাই জানি যে তাকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কোনো ফুটবল সমর্থক তাকে একদমই পছন্দ করে না, এবং তিনি যে বাংলাদেশ দলকে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন বা পরিবর্তন করে দিয়েছেন এটা কিন্তু একদমই বলা যায় না, কারণ তার আন্ডারে বাংলাদেশ দল যে খুব একটা ভালো করেছে সেটা কিন্তু বলা যেতে পারে না। শুধুমাত্র একটাই ভালো রেজাল্ট করেছে, সেটা হচ্ছে মালদ্বীপের বিপক্ষে প্রিলিমিনারি যে একটা বাছাই সেখানে বাংলাদেশ দল জিতেছে, যার কারণে আজকে মূল পর্বের বাছাই পর্বে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। এই একটা রেজাল্ট ছাড়া কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি। সো এরপরেও কোচ হাবিয়ার ক্যাবরেরাকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাখা হয়েছে, এবং 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা ম্যাচকে সামনে রেখে তার উপরে কিন্তু দলের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বাফুফে যেটা বলছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরাকে যদি এই মুহূর্তে বরখাস্ত করা হয় তাহলে দলটা খুব একটা ভালো করবে না বা ভালো খেলবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ দলের অবস্থান যেরকম ছিল, হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশের অবস্থান কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। সো এখানে কোচের কোনো ইনপুট আমার মনে হয় না আছে, শুধুমাত্র হামজার কারণে কিন্তু বাংলাদেশ দলটা পুরোটাই পরিবর্তন হয়েছে, এবং একজন ভালো মানের লিডার বাংলাদেশ মিডফিল্ডে পেয়েছে যিনি আসলে দলকে লিড করতে পারে। কিন্তু এই যে কোচ তিনি ক্রেডিট নিচ্ছেন যে বাংলাদেশ দল ইন্ডিয়ার বিপক্ষে ড্র করেছে, একটা পয়েন্ট নিয়ে আসতে পেরেছে, এই যে ক্রেডিট, এই ক্রেডিটটার কারণে কিন্তু হাবিয়ার ক্যাবরেরা বারবার বেঁচে যাচ্ছে। এবং এই হাবিয়ার ক্যাবরেরা তিনি কতদিন পর্যন্ত ছুটি কাটাবেন, তিনি কি প্রসেসে দলটা গঠন করেন সেটি কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। কারণ যেহেতু তিনি এই মুহূর্তে স্পেনে ছুটি কাটাচ্ছেন, তার কথা ছিল প্রত্যেকটা মাঠে ঘুরে ঘুরে ঘরোয়া লীগের ম্যাচগুলো দেখা এবং সেখান থেকে ভালো মানের একজন স্ট্রাইকার বের করা, কারণ তার দলে ফিনিশিং এর অবস্থা কিন্তু খুবই দুর্বল, এবং তিনি এখন পর্যন্ত 30টা ম্যাচে আমার মনে হয় না যে 10 থেকে 12টার বেশি গোল করতে পেরেছেন। সো এই যে একটা ফিনিশিং এর দুর্বলতা, এই দুর্বলতা কাটানোর জন্য কিন্তু তার কথা ছিল স্কাউটিং করা, কিন্তু সেটা তিনি না করে তিনি স্পেনে ছুটি কাটাচ্ছেন, এবং তার যে সহকারী কোচ যারা আছে তারা হয়তো একটা সুন্দর করে একটা লিস্ট রেডি করে রেখেছেন, এবং এই লিস্ট থেকেই তিনি হয়তো স্কোরটা ঘোষণা করবেন, এবং সেই স্কোর নিয়ে হয়তো বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে লড়বে। এখন এই যে সিঙ্গাপুরের বিপক্ষে এত বড় একটা ম্যাচ এবং এত বড় একটা ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের যে ধরনের পরিকল্পনা থাকার কথা ছিল তার আশেপাশেও কিন্তু বাংলাদেশ দল নেই, এবং সেখান থেকে আমরা চাচ্ছি ভালো মানের একটা রেজাল্ট বের করতে। বাংলাদেশ দল জিতবে এবং বাংলাদেশ দল এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। এই যে আমাদের স্বপ্নটা, সেই স্বপ্নটা ফিকে হতে পারে শুধুমাত্র কোচ হাবিয়ার ক্যাবরেরার কারণে, কারণ তিনি এমন না যে তিনি রিয়াল মাদ্রিদের কোচ ছিল বা ভালো দলের কোচ ছিল সেখান থেকে বাংলাদেশ তাকে হায়ার করেছে এবং তিনি স্পেন থেকেই বাংলাদেশ দলকে সামলাতে পারবেন। এত বড় মানের কোচ কিন্তু হাবিয়ার ক্যাবরেরা নন, এবং তাকে যে পরিমাণ বেতন দেওয়া হচ্ছে, উচ্চ বেতন দেওয়া হচ্ছে, এই বেতনে তার থেকে অনেক বেটার কোচ কিন্তু পাওয়া পসিবল, এবং অনেক ভালো ভালো কোচ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছে। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি একটা কথাই বলবো, তাবিদ আওয়ালকে বলবো, ফাহাদ করিমকে বলবো যে তারা কোচ হাবিয়ার ক্যাবরেরার যে চুক্তিটা, সেই চুক্তিটা যেন নতুন করে বিবেচনা করা হয়, এবং হাবিয়ার ক্যাবরেরাকে যত তাড়াতাড়ি বাংলাদেশ ফুটবল থেকে বিতাড়িত করা হবে বাংলাদেশ দল তত তাড়াতাড়ি অনেক বেশি ভালো খেলবে, কারণ তার বিরুদ্ধে একটা সিন্ডিকেটের তীর কিন্তু অলরেডি রয়েছে, এবং ফাহিমুল ইসলামকে বাদ দেওয়ার পেছনে কিন্তু তার অনেক বড় হাত রয়েছে, এবং তিনি বসুন্ধরা কিংসের সাথে মিলে সিন্ডিকেটটা করে। এই ধরনের কিন্তু একটা কথা কিন্তু বাফুফে বা ফুটবল পাড়ায় কিন্তু এটা একদম ওপেন সিক্রেট। সো এত বিতর্কিত একজন কোচকে আপনি কতদিন পর্যন্ত ক্যারি করবেন সেটাই হচ্ছে আমার প্রশ্ন। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।